তবে কিছু করণীয় নেই, আমরা তো আর কিছু করতে পারি না। এখানে সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে, এটাই নিয়ম। যাই হোক, তবুও আগামীকাল মামলাটা উঠবে এবং শোনা হবে, এইটুক কর্মচারী সমাজকে কিন্তু আমরা নিশ্চিত করতে পারি। আমরা জানি কত টাকা এই যে এক একটা আইনজীবীকে দিতে হচ্ছে, সেটা আমরা প্রকাশ্যে বলতে চাইছি না। অতএব যাতে মামলার শুনানিটা শেষ হয়, মাননীয় কপিল সিব্বাল মামলাটাকে ডিলে করতে চাইছে, কারণ একদিন যদি ডিলে করা যায় তার পকেট কিন্তু মারাত্মকভাবে ভারী হবে। স্যার, অবশেষে আগামীকাল আপনাদের ডিএ মামলার শুনানি রয়েছে। বারংবারই আপনারা যাচ্ছেন, কিন্তু বারবারই ফিরে আসতে হচ্ছে আপনাদের, কোনো না কোনো কারণে সেই শুনানি পিছিয়ে যাচ্ছে বলে। এই শুনানি নিয়ে আপনারা কতটা আশাবাদী? কারণ কি স্পেশাল বেঞ্চে একেবারে আপনাদের শুনানিটা হচ্ছে। হ্যাঁ, মাননীয় সঞ্জয় কারোল যখন মামলাটার দায়িত্বভার দিলেন, আমরা লক্ষ্য করেছি যে সেটা টাইমটা ছিল 25শে মার্চ 2025। সেখান থেকে গত পর্যন্ত আর কি, গত শুনানি পর্যন্ত 12 বার শুনানির জন্য মামলাটি উঠেছে। সেটা অনেকবারই বলতে গেলে, কিন্তু তার মধ্যে 5 বার কোনো শুনানি হয়নি। তবে তার যথেষ্ট কারণ ছিল। দুটো কারণ বলছি, যে মামলাটা সবসময় ডিভিশন বেঞ্চের মামলা। কোনো এক অজ্ঞাত কারণে মামলাটি 3 জাজেস বেঞ্চেও দিয়ে দেওয়া হয়েছিল। মাননীয় সঞ্জয় কারোল সেকেন্ড ম্যান হিসাবে, জাজ হিসাবে তিনি বসেছিলেন। আমাদের যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন আমাদেরকে বলেছিল যে এটা তো 3 জাজেস বেঞ্চ না, কেন দিল অবশ্য আমি জানি না, তবে আপনাদের এই 3 জাজেস বেঞ্চের হবে না। প্রথম দিন উপস্থিত হয়ে তিনি সেই কথাটা বলেছিলেন। তারপরেও আবার 3 জাজেস যখন হলো, তখন বিকাশবাবু বলল যে আজকেও হবে না, তোমরা যাচ্ছ যাও, কারণ তোমাদের যাওয়াটা উচিত এই কারণে, না হলে কর্মচারী সমাজ ভুল বুঝবে। ফিরদৌস শামীম যাবে, আমি অনলাইনে থাকব। তবে আমার যতদূর মনে হচ্ছে মামলাটা হবে না। এবং সত্যি কথা বলতে সেটা ছিল, ডেটটা হচ্ছে 7ই মে 2025। তার আগে 3 জাজেস বেঞ্চটা ছিল 22শে এপ্রিল 2025। সেটাতে মাননীয় সঞ্জয় কারোল আসেইনি, অ্যাবসেন্ট ছিল। তারপরে যে ওই যে 7/5/2022 তিনি এসছিলেন, 3 জাজেস বেঞ্চেই তিনি বসেছিলেন। আমাদের যখন নির্দিষ্ট সময় হলো, তখন তিনি নিজেই বলল যে মামলাটা আমি 14ই মে শুনব। ঠিক তার 7 দিন পরেই ওখানেই শেষ হয়ে গেল। অর্থাৎ তিনিও যে এই যে 3 জাজেস বেঞ্চে যে শুনানি হবে না, সেটাও কিন্তু তিনি মোটামুটি আমাদের এই শুধু ডেটটা দিয়েই বুঝিয়ে দিলেন। তারপরে এই দুটো হলো না। তারপরে এই যে 14ই মে মামলাটা যে কিছু একটা করতে চলেছে, সেটা কিন্তু সেই দিন তিনি বার্তা দিয়েছিলেন, কিন্তু সরকারি আইনজীবী মাননীয় অভিষেক মনু সিংভি প্রেজেন্ট ছিল না। সরকার পক্ষের আর যে সকল আইনজীবীরা ছিল তাদেরকে বলল যে আমি কিন্তু 16ই মে কিন্তু একটা ডিএ মামলা সম্বন্ধে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, অতএব আপনারা কিন্তু অবশ্যই থাকবেন। অভিষেক মনু সিংভি যাতে থাকে, যদি তিনি না থাকতে পারে, যিনি সওয়াল জবাব করেছিলেন সেই সময়, তাকে নির্দেশ দেয় আপনি থাকবেন অন্তত তাহলে। কিন্তু 16 তারিখ অভিষেক মনু সিংভি ছিল। কিন্তু সেই প্রেক্ষিত যে বার্তা, সেটা আর আমি বলছি না। ওই যে 25%, 50-এর পরে 25% রায় দিয়েছিল। এবার পরবর্তীকালে ডিটারমিনেশন চেঞ্জ হয়েছে বলে হয়নি, এইভাবে দেখা গেছে 5 বার মামলাটা হয়নি। গতবারও হয়নি। গতবার হয়নি এই কারণে 1 সেপ্টেম্বর ছিল, কিন্তু সেখানেও আমরা দেখলাম যে সাপ্লিমেন্টারি যে লিস্ট, সেই লিস্টে আমাদের স্থান পেয়েছিল। সেখানে সাপ্লিমেন্টারি লিস্ট প্রায় 40টা মতো মামলার, মানে যে কটা মামলা ছিল তার সঙ্গে আরও 40টা মতো মামলা জুড়ে ছিল। যার জন্যই আমরা মনে করছি মাননীয় সঞ্জয় কারোল বলল যে আজকে ডিএ মামলাটা শোনার মতো সময় পাওয়া যাবে না, অতএব এই মামলাটা 8ই সেপ্টেম্বর শোনা হবে। সেই মতোই আমরা চলে আসি। কিন্তু এই প্রেক্ষিত আমরা যেটা লক্ষ্য করলাম যে মাননীয় সঞ্জয় কারোল মহাশয় এই যে ডিএ মামলার ফাইলটা তারা বিচারপতি
মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন, যাতে স্পেশাল বেঞ্চ করে এবং তার সঙ্গে মাননীয় যে প্রশান্ত কুমার মিশ্র বসে মামলাটা শুনতে পারে সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছিলেন। এবং সেই ফাইল ফিরে আসার পরেই আমরা লক্ষ্য করলাম যে হ্যাঁ, আমাদের ডিএ মামলা 8 তারিখ উঠতে চলেছে। সেখানে মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় দুপুর 2টো থেকে এই মামলাটি শুনবে অ্যাজ এ স্পেশাল বেঞ্চ হিসাবে। আবারও তো সেই দুপুর 2টো, হ্যাঁ, সেটাই আমাদের কাছে এখানেই একটু মানে যে পুরোটা যে শোনা হবে কি হবে না সেটা নিয়ে একটু নিশ্চয়ই আমাদের সন্দিহান আছে। তবে কিছু করণীয় নেই, আমরা তো আর কিছু করতে পারি না। এখানে সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে, এটাই নিয়ম। যাই হোক, তবুও আগামীকাল মামলাটা উঠবে এবং শোনা হবে, এইটুক কর্মচারী সমাজকে কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি। কিন্তু সম্পূর্ণ তা পাবে কিনা সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। যদি না পাওয়া যায় তারপরের দিন বা একদিন পর তারপরের দিন সেই সময় দিতে পারে। এবং শুধু সময় না, এবং আমাদের এই মামলাটি 2টো মামলা পার্ট হার্ট হয়ে গেছে, অর্থাৎ আমাদের মামলাটা পার্ট হার্ট আছে বলে এখানে মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় বসবে। শুনানি শেষে তারা দুজনই রায় ঘোষণা করবে। পার্ট হার্ট মিন্স অন্য ডিটারমিনেশন চেঞ্জ হয়েও গেলে ওই স্পেশাল বেঞ্চ করে তারা দুজনই শুনবে। অতএব আগামীকাল কতটা শোনা হয় সেটা যেমন আমরা আগামীকাল আমরাও জানতে পারবো এবং সাধারণ কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ তারাও জানতে পারবে। পরবর্তী ডেট কবে হবে সেটাও তারা আগামীকাল জানতে পারবে। আমাদের যতটুকু জানাবার সেইটুকু আমরা কর্মচারী সমাজের কাছে তুলে ধরছি যে এই বেঞ্চটা আমাদের ডিএ বেঞ্চের মধ্যে মাননীয় প্রধান বিচারপতি আমরা মনে করছি ইনভলভ হয়ে গেছে। কারণ তার কাছে ফাইল গেছে, মানে ডিএ মামলাটা কবে থেকে কোন পর্যন্ত চলছে, কোন কোন বেঞ্চ কতটা শুনেছে, তিনি নিশ্চয়ই তার এখন মানে দৃষ্টি চলে গেছে ওর মধ্যে। তাই তিনি হয়তো স্পেশাল বেঞ্চ করেছে, তাই তিনি হয়তো এখানে যে পার্ট হার্ট করেছে। এই যে পার্ট হার্ট এবং স্পেশাল বেঞ্চ, এই দুটো আমরা বড় পাওনা বলে মনে করেছি। এবং সঞ্জয় কারোলের যে আমরা তার যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা লক্ষ্য করেছি, মামলাটা যাতে তাড়াতাড়ি মানে ডিসপোজ হয় বা রিলিজ হয় সেই দিকে কিন্তু একাগ্রতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি করতে পারছেন না। এবার আশা করি ওই যে আগামীকাল আরও অনেকটা এগিয়ে যাবে, আর হয়তো একটা শুনানি হলেও হতে পারে। দুদিন বলার সময় চাওয়া হয়েছে। সেটা তো আমাদের যদি ওখান থেকে বলতো যে আমরা 3 দিন বলবো, 4 দিন বলবো, সেটা কি দিত? সেটা তো সম্পূর্ণ বিচারপতিদের উপর নির্ভর করছে। সেটা বিচারপতিরা কি বলে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মাননীয় কপিল সিব্বাল তো বলেছে, একদম শুনানি শেষে বলেছে যে আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সেখানে পরের দিন আবার যেদিন মামলাটা হলো না 1 সেপ্টেম্বর, সেদিন বলল আমার 1 থেকে 2 দিন লাগবে। সেখানে 1 থেকে 2 দিন যেহেতু বলেছে, একদিন যদিও দেয়, যদি তাকে 15 মিনিট বলেছে আধ ঘন্টা দেয়, তাকে যদি বড়জোর 1 ঘন্টাও দেয় তাহলেও কিন্তু আরও 1 ঘন্টা, 2টো থেকে 4টে মানে প্রায় আরও 1 ঘন্টা বা 40 মিনিট বা আধা ঘন্টা সময় থাকলেও কিন্তু আমাদের তরফ থেকে সেরকম বিশেষ কিছু বলার নেই। কারণ বলার নেই হচ্ছে এই কারণেই যে আমরা ট্রাইব্যুনাল পরবর্তী উচ্চ আদালত থেকে যে রায়গুলো পেয়েছি সেই রায়গুলোর ভিত্তিতেই কিন্তু এসএলপি হয়ে সর্বোচ্চ আদালতে এসছে। এসএলপি এখনও গ্র্যান্ট হয়নি, অ্যাডমিশন স্টেজে আছে। এসএলপির ব্যাপারটা হচ্ছে যে অ্যাডমিশন হবে কি হবে না, না হলে সঙ্গে সঙ্গে ফাইল ডিসপোজ করে যায়, যা কেস ইজ ডিসমিসড বলে দেয়। সেটা হয়নি এতদিন। তাতে আমাদের এখানে মাননীয় সঞ্জয় কারোল অলরেডি 12টা হয়ে গেছে। ওখানে আরও দুজনে মিলে মাননীয় ঋষিকেশ রায় এবং দীনেশ মাহেশ্বরী তারাও 15-16 বার হিয়ারিংয়ের জন্য উঠেছে, কিন্তু শোনেনি। প্রায় একটা মামলা যদি এই 30-32 বার সর্বোচ্চ আদালতে
মানে শুনানির জন্য উঠেও না হয়, সেক্ষেত্রে আমাদের যে কী অবস্থা সেটা তো আর বলার উপায় নেই। কর্মচারীরা সাহায্য করছে, আমাদের সংগঠনগুলো, আমাদের যে ডিপার্টমেন্টাল বা জেলা কমিটিগুলো আছে তারা সাহায্য করছে। এইভাবে আমরা পয়সা কড়ি জোগাড় করে দিনের পর দিন আমরা এই মামলা লড়ে আসছি এবং লড়ে আসব। তবে কথা আমরা বারবার বলছি যে এই যে মুখ্যমন্ত্রী যদি মনে করে থাকেন যে প্রচুর টাকা খরচ, কারণ সে তো জানে প্রচুর টাকা খরচ, সরকারি আইনজীবীদের যে কত টাকা দিতে হয় সেটা তো আর প্রকাশ্যে আমি বলতে চাইছি না, আমরা সব জানি। আমরা যেহেতু সরকারি কর্মচারী, তাদের তো বিল হয় সরকারি পে অ্যান্ড অ্যাকাউন্টস থেকে, আমরা জানি কত টাকা এই যে এক একটা আইনজীবীকে দিতে হচ্ছে, সেটা আমরা প্রকাশ্যে বলতে চাইছি না। অতএব যাতে মামলার শুনানিটা শেষ হয়, নালে এরকম কথাও কিন্তু উঠেছে, মাননীয় কপিল সিব্বাল মামলাটাকে ডিলে করতে চাইছে, কারণ একদিন যদি ডিলে করা যায় তার পকেট কিন্তু মারাত্মকভাবে ভারী হয়ে থাকে। সমর্থন করছে বলে তো ডিলে করতে পারছেন তারা। সুপ্রিম কোর্টে আমরা তো মামলাতে ট্রাইব্যুনালেও দেখেছি, উচ্চ আদালতেও দেখেছি যে সরকার পক্ষ যদি বলতে চায় তাদেরকে প্রায়োরিটি দেয়, হয়তো কারণ ব্যাপারটা হলো তারা অভিযোগ যাতে না করতে পারে, আদালতের প্রতি যাতে আঙুল তুলতে না পারে যে আমাদের বলতে দেওয়া হয়নি, সেই কারণেই এই যে শাসক দল বা সরকার পক্ষকে টাইমটা বেশি দেয়। আমরা দেখেছি হাইকোর্টে কর্মচারীরা বিরক্ত হয়ে যেত এবং অনেকে আমজাদ আলীকে বলতো যে আমজাদ আলী মহাশয় কেন বলছে না, যে এতক্ষণ রোজ মাননীয় কিশোর দত্ত আসতো আর বলে যেত, ওই পিটিশনটা বার করে ওগুলো পড়ে যেত। এখন তো সাবমিশন করেছে, তার উপরও তো জাজেরা একটা নির্দিষ্ট রায় খাড়া করতে পারে। এখন জাজেরা কি করবে সেটা তো জাজেরাই বুঝবে, সেটা তো আমরা কিছু বলতে পারি না। আমরা এখন আশায় আসছি, আজকে যাচ্ছি আমি এবং শ্যামলবাবু, আমাদের 6টায় ফ্লাইট, এবং মাননীয় বিকাশবাবু, ফিরদৌস আমিন, গোপা বিশ্বাস, তাদের 7:30টায় ফ্লাইট, এবং কালকে আমরা একসঙ্গে উপস্থিত হব। এখন দেখা যাক কি হয়। স্যার একেবারেই শেষ প্রশ্ন, একদিকে আপনাদের যেমন ডিএর জন্য লড়াই, রাস্তা থেকে শুরু করে আদালত, অন্যদিকে একেবারে এসএসসির আজকে পরীক্ষা রয়েছে, 9 বছর পর আজকের এই পরীক্ষা কতটা সাফল্যের সাথে হবে আপনার মনে হচ্ছে? কারণ একেবারে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে, চুলের ক্লিপ অবধি খুলে নেওয়া হচ্ছে, কিন্তু এখনও এসএসসির চেয়ারম্যান এটা সুনিশ্চিত করতে পারলেন না যে দাগিরা পরীক্ষায় বসছে না। এটা তো দেখো ব্যাপারটা এখন সর্বোচ্চ আদালতের রায়ের তো আমরা সমালোচনা করি। রায়ের যেটা করেছে, যে 5-6 বছর 7 বছর চাকরি করেছে, এখন তাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে। তারা কতটা, তাদের মাইন্ড তো ঠিক নেই, মানে চাকরি করতে করতে বেকার। আমি যদি চিন্তা করি যে আমি এখন সরকারি চাকরি করছি, 8 বছর 10 বছর চাকরি করার পর আমার সংসার হলো, তারপরে আমি বেকার হয়ে গেলাম, এই যে জ্বালা যন্ত্রণা যে কতটা, সেটা বলে বোঝানো যায় না। এখানে একটা জিনিস কিন্তু করতে পারতো, যে যার যে সাবজেক্টে সে নিয়োগ হয়েছে শিক্ষক হিসাবে, ঠিক সেই সাবজেক্টটা তার কতটা জানা আছে, সেই বিষয়টা যদি পরীক্ষার মাধ্যমে নেওয়া হতো, তাহলে কিন্তু খুব সহজেই সেটা বিচার হতো। এখন সে একটা কমন সাবজেক্ট তো থাকবেই, বাংলা, ইংরাজি, অঙ্ক, তার সঙ্গে তার যে সাবজেক্ট, এই কটা যদি নিয়ে যারা অন্তত এই যেখানে ডিভাইড করা যায়নি, টেন্টেড আনটেন্টেড ডিভাইড করা যায়নি, তাদের একসঙ্গে করা উচিত ছিল। তারপরে নূতনভাবে আবার এসএসসি করতো। এখানে কত 3 লাখের উপরে পরীক্ষার্থী হয়ে গেছে, 3.5 লাখের। এখন যারা এতদিন ধরে এই চাকরির জন্য প্রিপারেশন নিয়েছে, তারা তো অগ্রাধিকার পাবে। তারা যদি এখন পাশ করে যায়, আর যারা চাকরিরত অবস্থায় ছিল তারা পাশ করতে না পারে, 10 নম্বর বেশি দেওয়া হচ্ছে। 10 নম্বর বেশি দেওয়া হচ্ছে ঠিকই, 10 নম্বর বেশি দিলেও তার মধ্যেও যদি অনেকে যদি সেই
নাম্বারটা পেয়েও যদি কৃতকার্য না হতে পারে, সেটা তো আমার তো মনে হয় যে 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 পোর্শনটা স্বচ্ছতায় হবে পরীক্ষা। স্বচ্ছতায়, দেখো স্বচ্ছতার কথাটা এই সরকারের আমলে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কতটা স্বচ্ছতায় হয় সেটা আপনারা তো নিশ্চয়ই, বিভিন্ন মিডিয়াও ঘুরছে, কোনো দাগি পরীক্ষার্থী আছে কি না সেটা একদম নিশ্চয়ই পরীক্ষা শেষে সাংবাদিকরাই একদম তাকিয়ে আছে, কে যাচ্ছে কে যাচ্ছে না, কে পরিচিতদের মধ্যে, এগুলো তারা ঠিক তুলে ধরবে। তবে স্বচ্ছতাটা সম্পূর্ণ 100% হবে বলে আমরা এই সরকারের আমলে মনে করছি না। কিন্তু তার জন্য যদি আবার পরীক্ষাটাও বাতিল হয়ে যায়, সেটাও কিন্তু মারাত্মকভাবে অবস্থা, তাদের প্রতি অন্যায় অবিচার করা হবে।